আচ্ছা, ট্যাক্সেশন বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের যে কর নীতিমালা আছে না, যে করের যে নীতি আছে, সেই করের নীতি অনুযায়ী একজন ব্যক্তিকে বা একটা কোম্পানিকে বা একটা ব্যবসা প্রতিষ্ঠানকে কিভাবে কোন টাকার উপরে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এগুলো নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, বা আমাদের ট্যাক্সটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় বা কেন ট্যাক্স দিতে হয়, ঠিক আছে, বা কোন কোন সেক্টরের উপরে আমাদের ট্যাক্স কার্যকর আছে এগুলো নিয়ে আলোচনা করা হয়। তা আমি একটুখানি এই ট্যাক্স সাবজেক্টটা কাদের কাদের আছে সেগুলো আগে একটু ডিসকাস করে নিই। সেটা হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, আর থার্ড ইয়ার ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, এসব ডিপার্টমেন্টের আছে। ঠিক আছে, যদি ন্যাশনাল কেউ এখানে থেকে থাকেন। আর একটা আছে হচ্ছে সাত কলেজের হচ্ছে আপাতত আছে হচ্ছে থার্ড ইয়ার ম্যানেজমেন্টের আছে, তারপরে হচ্ছে থার্ড ইয়ার মার্কেটিং এর আছে, থার্ড ইয়ার ফিনান্সের আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের সাত কলেজের জন্য। তা আমি মনে করি যে এখানে আমাদের স্টুডেন্ট আছে হচ্ছে ন্যাশনাল সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছে আর থার্ড ইয়ারের স্টুডেন্ট আছে। ঠিক আছে, থার্ড ইয়ারের হচ্ছে ম্যানেজমেন্ট আছে, মার্কেটিং আর ফিনান্স, এই তিন ডিপার্টমেন্টের আছে আমাদের স্টুডেন্ট। আচ্ছা, আমি একটু চ্যাপ্টার গুলোর নাম বলি। কারো কাছে যদি বই থেকে থাকে, ঠিক আছে, তাহলে বইতে তোমরা ওইভাবে চ্যাপ্টার স্পেসিফিক ভাবে কোনো চ্যাপ্টার খুঁজে পাবা না। ঠিক আছে, আমি দেখছি যে স্টুডেন্টরা অনেক অ্যাক্টিভ, আমি পড়ানোর সাথে সাথে তারা বই বই দেখে যে বইতে এই চ্যাপ্টার আছে কিনা। এটা অবশ্যই ভালো লাগছে আমার কাছে, যে আমাদের অনেক সময় ভুল হইতে পারে, তাই না? তুমি তোমার সিলেবাসের সাথে মিলাই দেখবা যে অরিজিনালি আমি যে চ্যাপ্টার করাচ্ছি সেই চ্যাপ্টার তোমার আছে কিনা। এটা একটা ভালো বৈশিষ্ট্য যারা এটা মিলান। ঠিক আছে, আচ্ছা, আমি বইতে বই যারা ফলো করবেন, ঠিক আছে, সরাসরি আমাদের এইভাবে কোনো চ্যাপ্টারের নাম উল্লেখ নেই, কিন্তু আমাদের একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে যে তোমার হেড অফ ইনকাম। ঠিক আছে, হেড অফ ইনকাম বলে একটা চ্যাপ্টার আছে। ঠিক আছে, ওই চ্যাপ্টারের ভিতরে সেটা 3 নম্বর অথবা 4 নম্বর চ্যাপ্টার থাকতে পারে। ওই চ্যাপ্টারের ভিতরে আমাদের অনেকগুলো অনুচ্ছেদ আছে, অনেকগুলো পার্ট আছে। ঠিক আছে, ওই পার্ট গুলোই হচ্ছে আমাদের অঙ্ক রিলেটেড, ম্যাথ রিলেটেড। ঠিক আছে, আর ট্যাক্সের হচ্ছে তোমার প্রায় 40% তোমার থিওরি আসবে আর 60% ম্যাথ আসবে। ঠিক আছে, আর যাদের অডিট অ্যান্ড ট্যাক্সেশন আছে তাদের দেখা যাচ্ছে যে থিওরি আসবে এরকম তোমার 50% আর ম্যাথ আসবে 50%। যাদের সাবজেক্টের নাম হচ্ছে অডিট অ্যান্ড ট্যাক্সেশন তাদের 50% 50% করে আসবে। আর যাদের শুধু সাবজেক্টের নাম হচ্ছে ট্যাক্সেশন তাদের হচ্ছে 40% আর 60% এইভাবে আসবে। ওকে, আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ট্যাক্সের, এটা থার্ড ইয়ার ম্যানেজমেন্টের নাম লেখা। এটা ট্যাক্স সবার জন্য সমান। ঠিক আছে, সে ন্যাশনাল হোক আর সাত কলেজ হোক, সবার জন্য ট্যাক্সের সিলেবাসটা সমান, এটার কোনো পার্থক্য নাই। ঠিক আছে, আচ্ছা, প্রথম যে চ্যাপ্টারটা ভাইয়া এখানে, যদি বলে দিতেন কোন কোন অধ্যায়গুলো প্রতি বছরই আসে। এগুলো তো অবশ্যই করাবো, যেগুলো আগে আসে আমাদের পরীক্ষায় ওইগুলোই হচ্ছে আমরা আগে করাবো। ঠিক আছে, তারপরে বাদ বাকিগুলো কোনো চ্যাপ্টারে আমরা বাদ দিব না, কিন্তু যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আগে কমপ্লিট করে নিব। ওকে, আর আজকে যেটা শুরু করবো এটা একটা সহজ চ্যাপ্টার দিয়ে শুরু করবো, কারণ প্রথম তো সবাই প্রথমে যদি আমি কঠিন চ্যাপ্টার দিয়ে শুরু করি তাহলে অনেকের জন্য কঠিন হয়ে যাবে, কিন্তু আমি যে সহজ চ্যাপ্টার দিয়ে শুরু করব ওইখান থেকে প্রত্যেক বছর একটা করে ম্যাথ থাকবে। ঠিক আছে, আর কেউ যদি মনে করো যে না ভাইয়া অরিজিনালি একটা করে ম্যাথ থাকে কি আমাদেরকে একটু দেখান, বিগত সালের প্রশ্ন কালেক্ট করবো অথবা আমার সাথে যোগাযোগ করবো, আমি দিয়ে দিব। ঠিক আছে, যে চ্যাপ্টার গুলো করাবো এখান থেকে প্রত্যেক বছর একটা করে ম্যাথ থাকেই থাকে। আচ্ছা, দেখো আমি একটু চ্যাপ্টার গুলোর নাম বলে দিচ্ছি যে কি কি চ্যাপ্টার আমাদের আছে। প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে ইনকাম ফ্রম স্যালারি, স্যালারি বলে একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে বেতন খাতে আয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। দেখো আমি পাশে 100% দিয়ে রাখছি, তার মানে এখান থেকে প্রশ্ন কারো মিস যাবে না, সবার থাকবেই থাকবে। আচ্ছা, এরপরে বলছে ইনকাম ফ্রম সিকিউরিটি। ঠিক আছে, পরে বলছে যে ইনকাম ফ্রম সিকিউরিটি, সিকিউরিটি রিলেটেড আমাদের একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এরপরে বলছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, অর্থাৎ আমাদের যাদের ঢাকা শহরে বা ঢাকার বাইরে যাদের বিল্ডিং আছে, বাড়ি আছে, ওই বাড়িটা ভাড়া দিয়ে যে আমরা টাকা পাই ওটার উপরে কি করতে হয়, ট্যাক্স দিতে হয়। এরপরে বলছে ইনকাম ফ্রম এগ্রিকালচার,
এগ্রিকালচার মানে আমরা যারা গ্রাম অঞ্চলে গ্রামে কি করি, কৃষি কাজ করি, সেই কৃষি কাজ থেকে যে আমাদের ইনকামটা হবে, ওই ইনকামের উপরে সরকারকে একটা ট্যাক্স দিতে হয়। কিন্তু এখন অনেকে বলতে পারে যে ভাইয়া কই আমার গ্রামে আমার আত্মীয় স্বজনরা বা আমরা তো নিজেরা তো ট্যাক্স দেই না। এই ট্যাক্সের একটা লিমিটেশন আছে, ঠিক আছে? এই ট্যাক্স যখন লিমিটেশন ক্রস করবে, যে টাকার অ্যামাউন্টটা ক্রস করবে, তখনই আমরা ট্যাক্স দিই। আর বাংলাদেশের জনগণ তো ট্যাক্স ফাঁকি দেওয়ার ওস্তাদ, ঠিক আছে? সেটা আমিও হইতে পারি, তোমরাও হইতে পারো, সবাই। আমরা বাংলাদেশে সঠিকভাবে ট্যাক্স দেই না, ঠিক আছে? বা আমরা ট্যাক্স যাদের কাছে দিব তারাই ট্যাক্সটা মেরে দেয়। এর জন্য আমরা চিন্তা করি যে না দেওয়াই ভালো। ট্যাক্স তো সরকারের হাতে সম্পূর্ণ পৌঁছায় না, তো না দেওয়াটাই বেটার। আচ্ছা, তাহলে এই এগ্রিকালচারের যে একটা লিমিটেশন আছে, একটা ইনকামের লিমিটেশন আছে, লিমিটেশন ক্রস করলে তখন আমাদের ট্যাক্স দিতে হবে। তার আগে আমাদের কোনো ট্যাক্স দিতে হয় না। আচ্ছা, এরপরে বলছে ইনকাম ফ্রম আদার সোর্স। ইনকাম ফ্রম আদার সোর্স হচ্ছে যে, সরি, আচ্ছা, ইনকাম ফ্রম আদার সোর্স এটা হচ্ছে যে আমরা যে স্যালারি, সিকিউরিটি, হাউস, এগ্রিকালচার, এই চারটাতে যে ট্রানজেকশন গুলো না যাবে, এই চারটাতে যে ট্রানজেকশন গুলো না যাবে, সেই ট্রানজেকশন গুলো আমরা এই 5 নম্বরে দেখাই দিব, ইনকাম ফ্রম আদার সোর্সের ভিতরে দেখাই দিব। এরপরে বলছে পার্টনারশিপ, ঠিক আছে, পার্টনারশিপ ফান্ড। তারপরে বলছে যে আমাদের কোম্পানি, অর্থাৎ আমাদের যে পার্টনারশিপ বিজনেস আছে, ঠিক আছে, সেই পার্টনারশিপ বিজনেস থেকে যে ইনকামটা হয়, ওই ইনকামের উপর আমাদের সরকারকে একটা ট্যাক্স দিতে হবে। আর বাংলাদেশের যে বড় বড় কোম্পানি আছে, এই কোম্পানি যে ইনকাম হবে, সেই ইনকামের উপর একটা ট্যাক্স দিতে হয়। এগুলো সব আমাদের ক্যালকুলেশন করা শিখতে হবে। এরপরে আমাদের 8 নম্বরে বলছে ভ্যাট। ভ্যাট বলে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? এটা আমরা অনেকেই পরিচিত এই ভ্যাটের সাথে, ঠিক আছে? যারা ইন্টারমিডিয়েট পার করে আসছো, আশা করি সবাই ইন্টারমিডিয়েট পার করেই আসছো, তারা ইন্টারমিডিয়েটে উৎপাদন ব্যয় বিবরণী বলে একটা চ্যাপ্টার কমপ্লিট করছিল, ঠিক আছে? উৎপাদন ব্যয় বিবরণী কমপ্লিট করছিল। অথবা যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করে আসছো সেকেন্ড ইয়ারে, তারা উৎপাদন ব্যয় বিবরণী মানে কস্ট শিটের একটা চ্যাপ্টার করে আসছিল, ওইটার সাথে রিলেটেড আছে এটা। তাহলে উৎপাদন ব্যয় বিবরণীটা হচ্ছে আমাদের ভ্যাট। যারা আমাদের এখানে ন্যাশনাল ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে আছেন, তাদের জন্য অ্যাকাউন্টিং এ ভ্যাট বলে একটা চ্যাপ্টার আছে, ট্যাক্সে একটা ভ্যাট বলে চ্যাপ্টার আছে। সো ভ্যাট চ্যাপ্টারটা আপনি করলে আপনার দুই জায়গায় কমপ্লিট হয়ে যাবে, অ্যাকাউন্টিংও কমপ্লিট হলো, আবার হচ্ছে ট্যাক্সও কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে ক্যাপিটাল গেইন। মূলধন জাতীয় একটা আয় আছে, অর্থাৎ মূলধন জাতীয় যে আয়টা হবে, ওটার উপরে সরকারকে একটা ট্যাক্স দিতে হয়। এরপরে যারা বিজনেস করবে, বিজনেসের উপর একটা ট্যাক্স দিতে হয়। আর ইন্ডিভিজুয়াল ইনকাম, তার মানে হচ্ছে একক খাতে আয়। একক খাতে আয় বলতে 11 নম্বরটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম টাইমই দেখা যায়। সেটা হচ্ছে যে আমরা উপরে যতগুলো চ্যাপ্টার কমপ্লিট করব, এই সবগুলো চ্যাপ্টারের সমন্বয় করে একটা অঙ্ক দেওয়া হয়, সেটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনকাম, ঠিক আছে? এটা অনেক সময় আমি দেখি যে অনেক সময় পরীক্ষা এটা চলে আসে। সাত কলেজেও রিসেন্ট এটা খুব দিচ্ছে, ঠিক আছে? সবগুলো চ্যাপ্টার মিলায়ে একটা অঙ্ক দিবে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনকাম। মার্ক থাকবে 16। এই ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টারের লিস্ট। আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের 11টা চ্যাপ্টার আছে। আমি যদি, ঠিক আছে, প্রত্যেক মাসে 2টা করে চ্যাপ্টারও শেষ করি, তাও আমাদের টাইম লাগবে 6 মাস। ঠিক আছে, সব চ্যাপ্টার তো আর মানে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো হচ্ছে আমি চাইলেই এক মাসে একটা শেষ করতে পারবো না। যেমন ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে, ইনকাম ফ্রম স্যালারি, আমি চাইলে এটা মানে এক মাসে শেষ করতে পারবো, কিন্তু এক মাসে 2টা শেষ করতে পারবো না আমি, ইনকাম ফ্রম স্যালারি। আর বাদ বাকি গুলো সবই টুকিটাকি দেখা যাচ্ছে যে এই যে আমার পার্টনারশিপ, এটা আমার 1 মাস লাগবে এটা শেষ করতে, ঠিক আছে? আর বাদ বাকি গুলো দেখা যাচ্ছে যে 2টা 2টা করে শেষ করা সম্ভব। এই জন্য যে ম্যাক্সিমাম আমাদের এটা শেষ করতে, ভালোভাবে ভালোভাবে কমপ্লিট করতে আমাদের 5 থেকে 6 মাস, 5 মাস লাগবে 11টা টপিক শেষ কমপ্লিট করতে, ঠিক আছে? সো কেউ এভাবে ক্লাস মিস করবেন না, মিস করলে কিন্তু মিস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু বলে নেই যে আমি টেক্সটটা পড়াবো হচ্ছে, লেখাগুলো থাকবে আমার ইংলিশে, পাশে বাংলাও থাকবে, ঠিক আছে? ইংলিশ বাংলা দুইটা ভার্সনই আমার এখানে থাকবে, কিন্তু আমি পড়ানোর সময় পড়াবো হচ্ছে বাংলাতে, ঠিক আছে? আমি বোঝানোর সময় শুধু লেখাগুলো থাকবে বা ইংলিশে, আমি বোঝানোর সময় বোঝাবো হচ্ছে বাংলাতে। এখন সাত কলেজের জন্য ইংলিশে পড়া বাধ্যতামূলক। সাত কলেজের কোনো স্টুডেন্ট এটা বাংলাতে পড়তে পারবেন না। কোনো কলেজ যদি বাংলাতে পড়ায়ও আমরা বাংলাতে সাপোর্ট করব না, ঠিক আছে? সো সাত কলেজের জন্য বাধ্যতামূলক ইংলিশে করতেই হবে। এখন আসেন ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটির কোন স্টুডেন্ট যদি মনে করেন যে না, আমি এটা বাংলাতে পড়তে চাই,
মানে ম্যাথ গুলো সবাই থিওরি গুলো বাংলাতে লিখবে। সাত কলেজ হোক ন্যাশনাল হোক সবাই থিওরি বাংলাতে লিখবে, শুধু আমি ম্যাথের কথা বলতেছি। ন্যাশনালের কেউ যদি মনে করেন যে আমি এটা বাংলাতে করতে চাই, আপনারা বাংলাতে করতে পারবেন, কিন্তু আমি সাপোর্ট করব যে বাংলাতে না করার জন্য। কারণ আপনি যদি এখন বাংলাতে করেন, ন্যাশনাল ইউনিভার্সিটি এখন বাংলাতে করলে আপনি যখন এমবিএ তে উঠবেন, এই এমবিএ তে আপনার আবার ট্যাক্স আছে, তখন ওটা আবার ইংলিশে করতে হবে। সো আমার মনে হয় প্রথম থেকে ইংলিশে শিখে যাওয়াই ভালো। আর বাংলাদেশে কিন্তু এরকম একটা রুলস আছে আমাদের ইউনিভার্সিটি গুলোতে, মানে সাত কলেজ হোক আর হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি হোক, একটা রুলস আছে যে ম্যাথ গুলো অবশ্যই ইংলিশে দিতে হবে, আর থিওরি গুলো আমরা বাংলাতে দিতে পারি। তার ট্যাক্স এটাও কিন্তু একটা ম্যাথ সাবজেক্ট, ঠিক আছে। সো এই ম্যাথ সাবজেক্ট আপনাদের ইংলিশে দেওয়াই বেটার, ম্যাথ গুলো, ঠিক আছে। থিওরিটা তো বাংলা দিবেন, কিন্তু আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি বা সাত কলেজের টিচাররা একটুখানি বেশি, ঠিক আছে, বেশি মনে করে চিন্তা ভাবনা করে তারা এটা বাংলাতে করানোর চেষ্টা করে, কিন্তু বাংলাতে না করাটাই বেটার হবে, ঠিক আছে। সাত কলেজেররা তো মনের ভুলেও করবেন না, ন্যাশনাল ইউনিভার্সিটিদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা এটা ইংলিশে করার চেষ্টা করবেন। কারণ ক্লাস তো করবেন আমার সাথে, তাই না, শেখাবো আমি। সো আপনার তো এটা বাংলা করার দরকার নেই। আর ন্যাশনালের প্রশ্ন ইংলিশ বাংলা দুইটাই হয়, দুই ভার্সনই হয় সব প্রশ্ন, ঠিক আছে। আর সাত কলেজের প্রশ্ন রিসেন্ট আমি যতগুলো প্রশ্ন দেখছি কোনো বাংলা ভার্সন হয় না, সব ইংলিশ ভার্সন, ঠিক আছে। আর এটার প্রুফ যদি দেখতে চান আমি আপনাদেরকে কোশ্চেন পাঠাই দিব, কোশ্চেন দেখে নিবেন। সাত কলেজের কোনো প্রশ্ন বাংলা ভার্সনে হবে না, প্রশ্ন হবে ইংলিশ ভার্সনে। এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে এক এক করে আমাকে প্রশ্ন করেন, আমি অ্যান্সার দিব। ভাইয়া এটা কি ন্যাশনাল ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারের অধ্যায় ভিত্তিক সিরিয়াল করা নাকি এটা হচ্ছে, 11টা? এটা আমি কারো ইয়ে মানে এটা হচ্ছে সেভেন কলেজ ন্যাশনাল দুই ইউনিভার্সিটিকে মিক্সড করে আমি ইয়ে করছি, ঠিক আছে। এই এই চ্যাপ্টার গুলো সবার আছে, এটা কেউ বাদ দিতে পারবে না। আচ্ছা ভাই। একটু অধ্যায় শুরুর আগে একটু বলে দিয়েন যে এটা এই, তাহলে একটু সুবিধা হবে পড়তে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা এতক্ষণ ডিসকাস করলাম টপিকস গুলো নিয়ে, আমরা এখন একটা টপিক ঠিক করবো, সেটা হচ্ছে যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা, এটার উপরে হয়তো বা আমি 4 থেকে 5টা ক্লাস নিব, ঠিক আছে। 4টা ক্লাস সর্বোচ্চ লাগবে আমাদের, 4টা ক্লাসের ভিতরে শেষ হয়ে যাবে আশা করি। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা পিডিএফ গুলো কালেক্ট করবা, কালেক্ট করে নোট করে ফেলবা, ঠিক আছে। এখন থেকে যদি নোট করে ফেলো তাহলে দেখবে যে মানে খুব তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আর যদি নোট না করো তাহলে মনে হবে যে ভাইয়ার তো চ্যাপ্টার শেষ, বাট তোমাদের চ্যাপ্টার শেষ হয় নাই, ঠিক আছে। আচ্ছা, ভ্যালু অ্যাডেড ট্যাক্স এখান থেকে হচ্ছে যে উৎপাদন ব্যয় বিবরণী। একটা কোম্পানি বা একটা ব্যক্তি কি করবে, প্রোডাক্ট উৎপাদন করবে, প্রোডাক্ট উৎপাদন করে ওটা সে বাজারে বিক্রি করবে, বাজারে বিক্রি করে তার যে টাকা হবে ওই টাকা থেকে সরকারকে কি দিবে, সরকারকে একটা ট্যাক্স দিবে, ঠিক আছে। অর্থাৎ সরকারকে উৎপাদন থেকে উৎপাদিত প্রোডাক্টের উপরে সরকারকে কত টাকা ট্যাক্স দিতে হবে, ওই ট্যাক্সটা নির্ণয় করা হচ্ছে আমাদের ভ্যালু এডেড ট্যাক্স, ঠিক আছে। তাই এটা আমরা দুইটা ভার্সনে এখানে দেখাবো, ঠিক আছে। আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি বা বলতেছি যে তোমরা ইংলিশ ভার্সনটাকে ফলো করবা, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথমে লেখা আছে কোম্পানির নাম, তোমার প্রশ্নে যে কোম্পানির নাম লেখা থাকবে তুমি সেই কোম্পানির নামটা উপরে লিখে দিবা। এরপরে বলছে স্টেটমেন্ট শোয়িং অফ ভ্যালু এডেড ট্যাক্স, স্টেটমেন্ট শোয়িং অফ ভ্যালু এডেড ট্যাক্স, ঠিক আছে। এখানে যা লেখা আছে তোমরা তাই লিখবা। পরে বলছে ফর দ্য ইয়ার ইন ডেট, যে ডেটটা লেখা থাকবে সেই ডেটটা এখানে লিখে দিবা। এরপরে বলছে পার্টিকুলার্স, অ্যামাউন্ট টাকা, অ্যামাউন্ট টাকা, মানে টাকার কলম হবে কয়টা, টাকার কলম হবে দুইটা। Okay? আচ্ছা, এখানে প্রথমে দেখেন যে এই ফরম্যাটটা যদি আপনি মনে রাখেন, এই ফরম্যাটটা যদি সুন্দরভাবে মনে রাখেন, তাহলে আপনার অঙ্কে কেউ কোথায় আটকাইতে পারবে না, ঠিক আছে। এই ফরম্যাটটা মুখস্থ না, জাস্ট একটু মনে রাখতে হবে। দুই একবার প্র্যাকটিস করবেন, দুই একবার পড়বেন, দেখবেন যে আপনার মনে হয়ে গেছে। আর যারা ইন্টারমিডিয়েটে ফাঁকি দেন নাই, ভালোভাবে পড়াশোনা করছেন, তাদের আমি যদি একটুখানি আমি যখন ডিসকাস করবো দেখবেন যে আপনাদের মেমোরিতে চলে আসবে এটা, ঠিক আছে। আচ্ছা, ফরম্যাটটা তাহলে সব আমরা একটু ডিসকাস করি। দেখেন, ফরম্যাটের শুরুতে আছে বিগিনিং র মেটেরিয়ালস, অর্থাৎ আমরা একটা প্রোডাক্ট যখন উৎপাদন করতে গিয়েছিলাম তখন আমাদের স্টকে
ওপেনিং মানে মানে শুরুতে, বছরের শুরুতে বা প্রোডাক্ট উৎপাদনের শুরুতে কত টাকার ম্যাটেরিয়াল ছিল, সেটাই হচ্ছে আমাদের ওপেনিং র মেটেরিয়ালস বা বিগিনিং র মেটেরিয়ালস। বাংলাতে হচ্ছে কি প্রারম্ভিক কাঁচামাল। আমাদের এটা যা হবে আমরা এখানে বসাই দিব সুন্দর করে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ওপেনিং যে র মেটেরিয়াল ছিল, সেই ওপেনিং র মেটেরিয়ালস এর সাথে আমরা কি করব? প্রোডাক্ট উৎপাদন করতে গেলে তো শুধুমাত্র স্টকে যে যেই কাঁচামাল আছে ওইটা দিয়েই হবে না, আমাদের নতুন করে আরো কিছু পার্চেস করতে হবে। দেখো লেখা আছে অ্যাড পার্চেস অফ র মেটেরিয়ালস অথবা ফ্রেট ইন, অথবা না, মানে এটা আরেকটা জিনিস হচ্ছে পার্চেস অফ র মেটেরিয়ালস, তার মানে কাঁচামাল ক্রয়। আমরা নতুন করে যদি কোনো কাঁচামাল ক্রয় করি, তাহলে সেটা কি করতে হবে? আমাদের ওপেনিং এর সাথে যোগ হয়ে যাবে। আর এই কাঁচামাল ক্রয় করতে যে যদি কোনো ক্রয় পরিবহন হয়, কারণ কাঁচামাল ক্রয় করার পরে তো ওটা আবার কি গাড়িতে করে আমাদের কারখানা পর্যন্ত নিয়ে আসতে হবে। তাহলে আমাদের প্রশ্নে যদি কোনো ক্রয় পরিবহন থাকে, ফ্রেট ইন মানে ক্রয় পরিবহন, তাহলে আমাদের কি করতে হবে? এই পার্সেস অফ র মেটেরিয়ালস এর নিচে এই ফ্রেট ইন যদি থাকে আমরা নিচে যোগ করে দিব। ঠিক আছে, এটা ফার্স্ট কলামে আমরা এর সাথে যোগ করে দিব যদি থাকে। তাহলে আমরা ওপেনিং এর সাথে পার্সেস অফ র মেটেরিয়ালসটা যোগ করলাম, যোগ করার পরে আমাদের কি পেয়েছি? আমরা পেয়েছি হচ্ছে র মেটেরিয়ালস অ্যাভেলেবেল ফর ইউজ, ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয়। ঠিক আছে, ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয়, এটা হচ্ছে র মেটেরিয়ালস অ্যাভেলেবেল ফর ইউজ। আচ্ছা, এইখান থেকে আমরা যোগ করার পরে যে অ্যামাউন্টটা পাবো, সেই অ্যামাউন্ট থেকে আমরা কি করব? সেই অ্যামাউন্ট থেকে আমরা ইন্ডিং র মেটেরিয়ালসটা, অর্থাৎ বছরের শেষে বা প্রোডাক্ট উৎপাদন করার পরে সমাপ্ত অবস্থায় যে র মেটেরিয়ালস গুলো থেকে যাবে, ওটা আমরা কি করব? মাইনাস করে দিব। এখন আমরা লিখেছি লেস ইন্ডিং র মেটেরিয়ালস। ঠিক আছে, এটা বাংলা হচ্ছে সমাপনী কাঁচামাল। আমরা এটা মাইনাস করে দিয়েছি, মাইনাস করার পরে আমাদের এখানে আছে হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এটাকেও মিক্সড করবেন না, ঠিক আছে। একটা হচ্ছে র মেটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজ, আর একটা হচ্ছে র মেটেরিয়াল ইউজড। একটা ইউজ আর একটা হচ্ছে ইউজড। ঠিক আছে, একটা ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয় আর একটা ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তাহলে আমাদের এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। বলেন তো এই পর্যন্ত কারো সমস্যা আছে কি? কারণ এই পর্যন্ত কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এই যে র মেটেরিয়াল ইউজড, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেই জিনিসটা আমাদের দরকার আছে। আমরা যখন ট্যাক্স নির্ণয় করতে যাবো তখন আমাদের এই অ্যামাউন্টটা দরকার আছে। ঠিক আছে, দেখেন এটা এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি? খুব ইজি মনে রাখবেন। তো বছরের শুরুতে কত ছিল, তার সাথে নতুন করে পার্চেস করছি, পার্চেস করতে যে কোনো ক্রয় পরিবহন থাকলে যোগ হয়ে যাবে, আর বছরের শেষে যেটা থাকবে সেটা মাইনাস করে দিব। করার পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয়, র মেটেরিয়াল ইউজড। আচ্ছা, হ্যাঁ ভাইয়া। এরপরে বলছে অ্যাড ডিরেক্ট ওয়েজেস বা স্যালারি। ডিরেক্ট ওয়েজেস, ঠিক আছে, এই যে প্রোডাক্টটা উৎপাদন করতে যে তোমার কি লাগবে? প্রত্যক্ষ মজুরি লাগবে, শ্রমিক লাগবে, শ্রমিক। মানে শ্রমিকদের কি দিতে হবে? শ্রমিকদের মজুরি দিতে হয় বা স্যালারি দিতে হয়। তাহলে ওইটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ খরচ। অর্থাৎ যত প্রকার প্রত্যক্ষ খরচ থাকবে সব আমাদের এখানে যোগ হয়ে যাবে। সেটা হইতে পারে ডিরেক্ট ওয়েজেস, হইতে পারে স্যালারি। ঠিক আছে, আমরা এখানে যোগ করে দিব। যোগ করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রাইম কস্ট, মুখ্য ব্যয়। যোগ করার পরে আমরা যেটা পাবো সেটা নাম হচ্ছে প্রাইম কস্ট, মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়টা অবশ্যই সেকেন্ড কলামে বসবে। ঠিক আছে, এই প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়ের সাথে আমরা কি করবো? ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করব, ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করব। ঠিক আছে, ফ্যাক্টরি ওভারহেডটা হচ্ছে কারখানা উপরিব্যয়। অর্থাৎ একটা কারখানায় প্রোডাক্ট উৎপাদন করতে যে কারখানা রিলেটেড যত খরচ আছে, ঠিক আছে, সেগুলো সব হচ্ছে কারখানা উপরিব্যয়ের অন্তর্ভুক্ত। তা কারখানা উপরিব্যয় যদি আমাদের প্রশ্নে যদি ফ্যাক্টরি ওভারহেড শিরোনামে একটা অ্যামাউন্ট থেকে আমরা শুধু সরাসরি ফ্যাক্টরি ওভারহেড লিখে অ্যামাউন্টের সাথে যোগ করে দিব, যদি একটা অ্যামাউন্ট থাকে। আর যদি আমাদের প্রশ্নে ফ্যাক্টরি ওভারহেড বলে কোনো শিরোনাম দিয়ে কোনো উপাদান, কোনো অ্যামাউন্ট না থেকে যদি এটার অন্তর্ভুক্ত অনেকগুলো নাম থাকে, যেমন ডেপ্রিসিয়েশন থাকে, গ্যাস বিল থাকে, ইলেকট্রিসিটি বিল থাকে, এরকম আরো অনেক থাকতে পারে। ঠিক আছে, যদি এই ধরনের কোনো কিছু থাকে, তাহলে আমরা কি করব? অ্যান্সার করার সময় ফ্যাক্টরি ওভারহেড শিরোনাম দিব, দিয়ে ফ্যাক্টরি ওভারহেডের অন্তর্ভুক্ত যে খরচগুলো আছে এগুলো আমরা পরপর বসাই দিব। তখন আমরা ফার্স্ট কলামে বসাবো। অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেড যদি একের অধিক হয়, তখন আমরা কি করবো? ফার্স্ট কলামে বসাবো। বসাই যোগ করে এই যোগফলটাকে আমরা সেকেন্ড কলামে নিয়ে যাবো, নিয়ে ওই প্রাইম কস্টের সাথে যোগ করে দিব। এই প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করলে আমরা যে অ্যামাউন্টটা পাবো ওটাই হচ্ছে কি ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট। ঠিক আছে, ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করলে আমরা কি পাবো? ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট। এই নামগুলো অনেকে মনে রাখতে পারে না। ঠিক আছে, এই যে প্রাইম কস্ট, তারপর হচ্ছে ফ্যাক্টরি কস্ট, এগুলো অনেকে মনে রাখতে পারে না, তো এগুলো মনে রাখতে হবে অবশ্যই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ফ্যাক্টরি কস্ট পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আসেন, কাজ কিন্তু শেষ হয় নাই। কেবল ফ্যাক্টরিতে আমরা প্রোডাক্ট উৎপাদনের কার্যক্রম চলতেছে। ঠিক আছে, আমরা ডেপ্রিসিয়েশন হয়েছে, গ্যাস ইউজ করতেছি, বিদ্যুৎ ইউজ করতেছি, শ্রমিক ইউজ করতেছি, এগুলো সব
ফ্যাক্টরিতে কাজ প্রসেসিং অবস্থায় আছে, ঠিক আছে? তাহলে প্রসেসিং অবস্থায় যদি থাকে, তাহলে ফ্যাক্টরি কস্ট, ওয়ার্ক কস্টের পরপরই আমাদের প্রসেসটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? মনে রাখার টেকনিক আমাদের এটা যে কারখানা উৎপাদন ব্যয়, কারখানায় প্রোডাক্ট উৎপাদন করতেছি মানে এখনো প্রসেস অবস্থায় আছে। তাহলে কারখানা উৎপাদন ব্যয়ের পরপরই আমাদের যে পার্টটা দেখাইতে হবে সেটা হচ্ছে কি, যে প্রসেসের অংশটা দেখাইতে হবে, ঠিক আছে? যে অ্যাড বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস, প্রারম্ভিক চলতি কার্য, মানে কাজটা এখনো কি আছে, চলমান আছে, ঠিক আছে? তাহলে এই চলমান অবস্থায় যে খরচগুলো আছে সেই খরচগুলো আমাদেরকে এখানে যোগ করে দেখাইতে হবে, ঠিক আছে? যে বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস, প্রারম্ভিক চলতি কার্য, আর লেস করতে হবে ইন্ডিং ওয়ার্ক ইন প্রসেস, সমাপনী চলতি কার্য। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা যোগ বিয়োগ করার পরে কি পাবো? কস্ট অফ প্রোডাকশন পাবো, উৎপাদন ব্যয় পাবো। এই উৎপাদন ব্যয়ের সাথে আমাদের আরেকটা যোগ বিয়োগ করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে যে বিগিনিং ফিনিশ গুডস, মানে প্রোডাক্ট তো উৎপাদন হয়ে গিয়েছে, তাই না? উৎপাদন হয়ে যাওয়ার পরে আমাদের কতটুকু ফিনিশ গুডস আছে সেটার পরিমাণ করতে হবে, সেটা যোগ বিয়োগ করে দেখাইতে হবে। তাহলে বলছে অ্যাড বিগিনিং ফিনিশ গুডস, প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ, আর বলছে লেস ইন্ডিং ফিনিশ গুডস, প্রারম্ভিক তৈরি পণ্য, এটা সমাপনী হবে, ঠিক আছে? এটা ভুল করছে। প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ আর একটা হচ্ছে সমাপনী তৈরি পণ্যের মজুদ। তাহলে একটা হচ্ছে বিগিনিং ফিনিশ গুডস আর একটা হচ্ছে তোমার ইন্ডিং ফিনিশ গুডস। স্টুডেন্টরা ভুল করে কি জানেন? এইটা মিক্সড করে ফেলে, যে অনেক সময় আমি দেখি যে এটা প্রথমে দেয় পরে এটা দেয়। এটা কেউ ভুল করবেন না, ঠিক আছে? তার জন্য একটা টেকনিক কি, যে আমি বলছি যে কাজ তো প্রসেস অবস্থায় আছে, তাহলে প্রসেসটা শুরুতে আসবে, আর যখন প্রসেস শেষ মানে ফিনিশ হয়ে যাবে তখন ফিনিশটা শেষে আসবে। তাহলে এইভাবে মনে রাখবেন যে প্রসেসটা সবসময় শুরুতে হবে আর ফিনিশটা সবসময় শেষে হবে। ফিনিশ মানে কি? ফিনিশ মানে তো শেষ, তাহলে ফিনিশটা আমরা শেষে দিব। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে? আমরা এখানে কি পেয়ে গেছি? আমরা কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেছি, উৎপাদিত পণ্যের ব্যয়। এই উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে এখন আমরা দেখবো যে পণ্য উৎপাদন করা শেষ কিন্তু, ঠিক আছে? পণ্য উৎপাদন করতে যত কষ্ট হয় সবগুলো আমাদের দেখানো শেষ এই পর্যন্ত। তাহলে পণ্য উৎপাদিত পণ্যের ব্যয় আমরা পেয়ে গেছি। এখন এই পণ্যটা মার্কেটে বিক্রয় করার জন্য আরো কিছু আনুষঙ্গিক ব্যয় করতে হবে। যেমন এই পণ্যটা মার্কেটে বিক্রয় করার জন্য স্টোর রুম নিতে হবে, একটা অফিস নিতে হবে, বিজ্ঞাপন দিতে হবে, তারপর বিক্রয় পরিবহন দিতে হবে, তারপরে হচ্ছে তোমার যে কর্মচারীরা বিক্রয় করবে, ঠিক আছে, মার্কেটিং অফিসার নিয়োগ দিতে হবে, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার যারা বিক্রয় করবে তাদেরকে নিয়োগ দিতে হবে। এই সব আনুষঙ্গিক খরচ আছে, সেগুলো হচ্ছে কমার্শিয়াল এক্সপেন্স। তাহলে আমরা প্রোডাক্ট উৎপাদন করে যে খরচটা হয়েছে তার সাথে আনুষঙ্গিক খরচগুলো যোগ করে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের টোটাল কস্ট। দেখেন তাহলে আনুষঙ্গিক খরচগুলোর ভিতরে কি কি আছে, বলছে অ্যাড কমার্শিয়াল এক্সপেন্স, ব্যবসায়িক খরচাবলী। বলছে অ্যাড কমার্শিয়াল এক্সপেন্স, ব্যবসায়িক খরচাবলী। একটা হচ্ছে প্রশাসনিক ব্যয়, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আর একটা বলছে সেলিং এক্সপেন্স, বিক্রয় ব্যয়। একটা বলছে প্রশাসনিক ব্যয় আর একটা বলছে বিক্রয় ব্যয়। এই দুইটা যোগ করলে আমরা কি পেয়েছি? টোটাল কস্ট পেয়েছি, মোট খরচ। এই প্রশাসনিক ব্যয়ের আবার অনেকগুলো অন্তর্ভুক্ত থাকতে পারে, এই বিক্রয় ব্যয়ের অনেকগুলো অন্তর্ভুক্ত থাকতে পারে। যদি তোমার প্রশ্নে সরাসরি অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট নামে থাকে তাহলে তুমি সরাসরি ফার্স্ট কলামে বসাবা, যদি সেলিং এক্সপেন্স থাকে সরাসরি তাহলে ফার্স্ট কলামে বসাবা। আর এগুলোর অন্তর্ভুক্ত যদি আরো অনেক কিছু থাকে তখন শিরোনাম তুমি এটা দিবা, দিয়ে এটার অন্তর্ভুক্ত যা যাবে সেগুলো পরপর বসাই দিবা। সেলিং এক্সপেন্স শিরোনাম দিয়ে এটা অন্তর্ভুক্ত যা যাবে পরপর বসাই দিবা। তাহলে এগুলো যোগ করলে আমরা কি পাবো? টোটাল কস্ট পাবো। একটা প্রোডাক্ট উৎপাদন করতে যত টাকা ব্যয় আছে, ঠিক আছে, উৎপাদনের শুরু থেকে বিক্রয়ের আগ পর্যন্ত যত খরচ আছে সব খরচ যোগ করলে আমরা কি পাবো? টোটাল কস্ট পাবো। এই টোটাল কস্টের সাথে এখন আমরা কি করব? আমরা কতটুকু প্রফিট প্রত্যাশা করতেছি, যে একটা প্রোডাক্ট উৎপাদন করতে আমাদের খরচ হয়েছে 10 টাকা, এটার সাথে আমরা প্রফিট করব 5 টাকা, তাহলে বিক্রয় করব কত? বিক্রয় করবো 15 টাকা, ঠিক আছে? তাহলে আমাদের সেই মোট খরচের সাথে কি করবো? মোট খরচের সাথে এখন প্রফিটটা যোগ করে দিব, প্রফিট। দেখেন এখানে লেখা আছে যে অ্যাড নিট প্রফিট, এটা ইনকাম লিখবো না, আমরা নিট প্রফিট লিখবো, ঠিক আছে? নিট প্রফিট এটা হচ্ছে নিট মুনাফা। আমরা নিট প্রফিটটা লিখে বা নিট প্রফিটটা আমরা কি করব? এই টোটাল কস্টের সাথে যোগ করে দিব, যোগ করলে আমরা কি পেয়ে যাবো? সেলিং প্রাইস পেয়ে যাবো, ঠিক আছে? সেলিং প্রাইসটা আমরা পেয়ে গেছি এখানে, বিক্রয় মূল্য। এই যে বিক্রয় মূল্য যেটা পাচ্ছি আমরা, এই বিক্রয় মূল্য থেকে এই যে আমরা এখানে একটা অ্যামাউন্ট বলেছিলাম, এই অ্যামাউন্ট আমাদের দরকার, র মেটেরিয়াল ইউজটা আমাদের দরকার, এই অ্যামাউন্টটা আমরা বিক্রয় মূল্য থেকে মাইনাস করে দিব, ঠিক আছে? এই অ্যামাউন্টটা বিক্রয় মূল্য থেকে মাইনাস করে দিব। মাইনাস করলে আমরা কি পেয়ে যাব? মাইনাস করলে আমরা পেয়ে যাব হচ্ছে এই যে লেস র মেটেরিয়াল ইউজড, ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা আমরা কি করে দেব? মাইনাস করে দেব। মাইনাস করলে আমরা কি পাবো? ভ্যালু অ্যাডেড, মূল্য সংযোজন, ঠিক আছে? এই মূল্য সংযোজন পর্যন্ত আমরা ক্লোজ করে দিব। এই পর্যন্ত আমাদের শখটা কমপ্লিট, ঠিক আছে?
ভ্যালু অ্যাডেড পর্যন্ত আমাদের সবটা কমপ্লিট হয়ে গিয়েছে। বাট আমার প্রশ্নে কিন্তু ভ্যালু অ্যাডেড বলে না, আমার প্রশ্নে বলছে ভ্যাট নির্ণয় করতে। আমার প্রশ্নে কি বলছে, আমার প্রশ্নে ভ্যাট নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এই নিচে কি করব, অথবা ভ্যাট দিয়ে হচ্ছে ভ্যাট পেয়েবল সমান সমান, ঠিক আছে, মূল্য সংযোজন কর সমান সমান ভ্যালু অ্যাডেড ইনটু রেট অফ ভ্যাট। ভ্যালু অ্যাডেড কোনটা, এই যে আমরা যেটাকে ক্লোজ করেছিলাম ওটা হচ্ছে ভ্যালু অ্যাডেড। এই ভ্যালু অ্যাডেড এর উপরে আমাদের প্রশ্নে যে ভ্যাট রেট দেওয়া থাকবে, সরকার কর্তৃক নির্ধারিত যে রেটটা দেওয়া থাকবে, ওই রেটটা অ্যাপ্লাই করলে আমরা কি পেয়ে যাব, ভ্যাটের টাকা পেয়ে যাব, ঠিক আছে। সেটাই হচ্ছে মূল্য সংযোজন কর। আমাদের প্রশ্নে বের করতে বলবো হচ্ছে মূল্য সংযোজন কর কত, সেই মূল্য সংযোজন করতে আমরা বের করে ফেলবো। এইটা ছিল আমাদের একটা ফরম্যাট। এই ফরম্যাটটা সবাই খাতায় লিখবেন, ঠিক আছে। লিখে আপনারা একটু দুই একবার পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে। ফরম্যাট নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। নাই কারো প্রশ্ন নাই? ওকে, আমরা চলে আসবো প্রবলেম অন। 10 মিনিট টাইম আছে, 10 মিনিট টাইমের ভিতরে আমরা একটা অঙ্ক সলভ করবো, ঠিক আছে। দেখেন প্রবলেম অনে আমাদের এখানে বলছে যে এবিসি লিমিটেড এর 2016 সালের 30 জুন সমাপ্ত বছরের পণ্য উৎপাদন ব্যয় ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। আমাদের দেওয়া আছে হচ্ছে বিগিনিং র মেটেরিয়ালস। বিগিনিং র মেটেরিয়ালস কি আমাদের অঙ্কের শুরুতে লাগবে নাকি শেষে লাগবে বলো তো? শুরুতে। শুরুতে লাগবে। আচ্ছা, এরপরে বলছে ইন্ডিং র মেটেরিয়ালস। ইন্ডিং র মেটেরিয়ালস কোথায় লাগবে, তার পরপরই লাগবে, ঠিক আছে। এরপরে বলছে বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস। এটা হচ্ছে ফ্যাক্টরি, তোমার হচ্ছে ফ্যাক্টরি কস্টের পরে লাগে। ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি কস্টের পরে আমাদের ওয়ার্ক ইন প্রসেস লাগবে, এটা যোগ করব। আর ইন্ডিং ওয়ার্ক ইন প্রসেসটা বিয়োগ করব। এরপর হচ্ছে বিগিনিং ফিনিশ গুডস, তারপর পরই আমাদের বিগিনিং ফিনিশ গুডসটা যোগ হবে আর ইন্ডিং ফিনিশ গুডসটা মাইনাস হবে। এরপরে হচ্ছে পার্সেস অফ র মেটেরিয়ালস। আচ্ছা, পার্সেস অফ র মেটেরিয়ালসটা কোথায় দেখায় আমরা বলো তো? ওই যে ভাইয়া বিগিনিং এর পরে যোগ করতে হয় পার্সেস অফ র ম্যাটেরিয়ালস। পার্সেস অফ র মেটেরিয়ালসটা আমাদের বিগিনিং র মেটেরিয়ালস এর সাথে যোগ করতে হয়। এরপর হচ্ছে ডিরেক্ট ওয়েজেস। প্রাইম কস্টের আগে হচ্ছে আমাদের ডিরেক্ট ওয়েজেসটা যোগ করতে হয়, ঠিক আছে। এরপরে বলছে ফ্যাক্টরি ওভারহেড, আমাদের সরাসরি একটা ফ্যাক্টরি ওভারহেড আছে, প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করে দিব। এরপর বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স, আমাদের প্রশাসনিক ও বিক্রয় ব্যয় দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কমার্শিয়াল এক্সপেন্স, ঠিক আছে। শিরোনাম দিব কমার্শিয়াল এক্সপেন্স, দিয়ে আমরা সরাসরি অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স বলে আমরা টাকার অ্যামাউন্টটা যোগ করে দিব। তাহলে আমরা কি পেয়ে যাব, টোটাল কস্ট পেয়ে যাব। এরপরে বলছে কোম্পানির মোট খরচের উপরে 20% হারে লাভ যুক্ত করে পণ্য বিক্রয় করে। মোট খরচ মানে টোটাল কস্ট, বলছে টোটাল কস্টের উপরে 20% হারে লাভ যুক্ত করে পণ্য বিক্রয় করে এবং 15% হারে মূল্য সংযোজন করার ধার্য করে। তাহলে কি হবে এখানে, বলছে প্রোডাক্ট আর সোল্ড বাই অ্যাডিং 20% প্রফিট অন টোটাল কস্ট। বলছে টোটাল কস্টের উপরে 20% প্রফিট নির্ধারণ করতে হবে। আর ভ্যাট ইজ চার্জ 15%। তোমার ভ্যাট কয় পার্সেন্ট, ভ্যাট হচ্ছে 15%। তোমাকে এই থেকে কি নির্ণয় করতে বলেছে, বলছে ফ্রম অ্যাবভ ইনফরমেশন, উপরোক্ত তথ্যাবলী থেকে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ভ্যালু অ্যাডেড। তোমাকে ভ্যালু অ্যাডেড নির্ণয় করতে বলেছে, অর্থাৎ আমাদের যে টেবিলটা প্রথমে কমপ্লিট করি ওই টেবিলটা কমপ্লিট করতে বলছে ভ্যালু অ্যাডেড পর্যন্ত। বলছে এন্ড এবং ভ্যাট পে বাই দ্য কোম্পানি, এবং এই কোম্পানি কত টাকা ভ্যাট পে করবে সেই ভ্যাট পেবলটা নির্ণয় করো। তাহলে আগে আমরা টেবিল নির্ণয় করব, তারপরে আমরা ভ্যাটটা নির্ণয় করবো, ওকে। দেখেন অঙ্ক কিন্তু আপনারা নিজেরাই পারবেন, ঠিক আছে। যারা ফরম্যাটটা অলরেডি ভালোভাবে আয়ত্ত করেছেন তারা নিজেরাই পারবেন। আমরা কোম্পানির নাম লিখেছি, স্টেটমেন্ট শোয়িং অফ ভ্যালু এডেড ট্যাক্স ফর দ্য ইয়ার ইন্ডেড 30 জুন 2016। এরপরে বলছে আমাদের ওপেনিং র মেটেরিয়ালস, অ্যাড হচ্ছে পার্সেস অফ র মেটেরিয়ালস। তাহলে আমরা পেয়ে গিয়েছি কি, আমাদের এখানে একটা দাগ হবে, আমরা পেয়েছি র মেটেরিয়ালস অ্যাভেলেবেল ফর ইউজ, ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয়, ঠিক আছে। এখান থেকে আমরা লেস করব ইন্ডিং র মেটেরিয়ালস। ফরম্যাট অনুযায়ী আমাদের ইন্ডিং র মেটেরিয়ালসটা মাইনাস হবে। মাইনাস করার পরে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে র মেটেরিয়াল ইউজড। দেখো র মেটেরিয়াল ইউজডটা আমি সেকেন্ড কলামে বসিয়েছি, সো তোমরা এটা সেকেন্ড কলামে বসাবো, ওকে। তাহলে র মেটেরিয়াল ইউজডটা আমরা পেয়ে গিয়েছি। র মেটেরিয়াল ইউজড এর সাথে আমরা কি করব, ডিরেক্ট ওয়েজেস, প্রত্যক্ষ যত খরচ আছে সব আমরা যোগ করে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটাই আছে, প্রত্যক্ষ মজুরি। ডিরেক্ট ওয়েজেস আমাদের একটাই আছে, একটা যোগ করে দিয়েছি। যোগ করলে আমরা পেয়েছি প্রাইম কস্ট, মুখ্য ব্যয়, ঠিক আছে। আমরা মুখ্য ব্যয়টা পেয়ে গেছি। এই মুখ্য ব্যয়ের সাথে আমরা এখন যোগ করবো হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডটা আমরা যোগ করে দিব।
ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করলে 2,25,000 টাকা আমরা যোগ করে দিব। এটা আমাদের সরাসরি আমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমরা কি পেয়েছি এখানে? ফ্যাক্টরি কস্ট পেয়েছি বা ওয়ার্ক কস্ট পেয়েছি, যে কোনো একটা নাম ইউজ করলে হবে, ঠিক আছে? ফ্যাক্টরি কস্ট অথবা ওয়ার্ক কস্ট। তাহলে হয় কত? 6,70,000 হয়। এরপরে আমাদের কি বলছে যে ফরম্যাট অনুযায়ী যে কারখানা উৎপাদন ব্যয়ের সাথে আমাদের কাজটা চলমান আছে, চলতি কার্যটা আমাদের যোগ করতে হবে। দেখো, বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস আর হচ্ছে এন্ডিং ওয়ার্ক ইন প্রসেসটা মাইনাস। তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে কস্ট অফ প্রোডাকশন, উৎপাদন ব্যয়টা পেয়ে যাবো। কস্ট অফ প্রোডাকশন, উৎপাদন ব্যয়টা আমরা পেয়ে গিয়েছি। এরপরে আমাদের কি করতে হবে? ফরম্যাট অনুযায়ী বিগিনিং ফিনিশ গুডস যোগ হবে আর এন্ডিং ফিনিশ গুডস বিয়োগ হবে। আচ্ছা, একটা কথা আমি একটু মনে করাই দিই, আমাদের প্রশ্নে যদি এটা না থাকতো, এটা কিন্তু আমরা দিতাম না, ঠিক আছে? তখন কিন্তু এই ফ্যাক্টরি কস্টের পর আমাদের এটা আসতো। ওকে, যদি এটা না থাকে এটা আমরা দিব না। তাহলে ফ্যাক্টরি কস্টের পরে পরবর্তী স্টেপে কি আছে? এটার পরে আমাদের এটা আছে, এটা বসতো। এখন আমাদের মনে করে এটা আছে, আমাদের প্রশ্নে এটা আছে কিন্তু এটা নাই, না থাকলে আমরা দিব না, ঠিক আছে? না থাকলে আমরা এটা দিব না। তখন আমাদের কি হইতো? কস্ট অফ প্রোডাকশন পর্যন্ত হইতো। কস্ট অফ প্রোডাকশনের সাথে আমরা কি করতাম? কমার্শিয়াল এক্সপেন্স গুলো যোগ করে দিতাম, ঠিক আছে? অর্থাৎ যেটা থাকবে না সেটা আমরা ওইখানে দিব না। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি পেয়েছি? আমরা শেষমেশ পেয়েছি কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেছি, উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে আমরা এখন কমার্শিয়াল এক্সপেন্সটা যোগ করে দিব। কমার্শিয়াল এক্সপেন্স আমাদের একটাই ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এন্ড সেলিং এক্সপেন্স, 3,25,000 টাকা। এটা যোগ করলে আমরা কি পেয়ে যাবো? টোটাল কস্ট পেয়ে যাবো, ঠিক আছে? 10,75,000 হচ্ছে টোটাল কস্ট। এই টোটাল কস্টের সাথে আমরা কি করব? নেট ইনকামটা যোগ করে দিব, ঠিক আছে? তাহলে দেখো, অ্যাড নেট ইনকাম হচ্ছে 10,75,000, এই সরি 10,75,000 হচ্ছে আমাদের টোটাল কস্ট। এই টোটাল কস্টের সাথে আমরা কি করব? আমাদের বলেছিল যে টোটাল কস্টের উপরে 20% প্রফিট যুক্ত করতে। আমাদের প্রশ্নে বলা ছিল যে টোটাল কস্টের উপর 20% প্রফিট ধরতে, ঠিক আছে? যে প্রোডাক্ট আর সোল্ড বাই অ্যাডিং 20% প্রফিট অন দ্য টোটাল কস্ট, টোটাল কস্টের উপরে 20% প্রফিট যুক্ত করে বিক্রয় করো। তাহলে আমাদের টোটাল কস্ট আসছে যা, ওটার উপরে কয় পার্সেন্ট? 20% প্রফিট যুক্ত করলাম, এই যে 20% প্রফিট। তাহলে আমরা কি পেয়েছি? 2,15,000 টাকা প্রফিট পেয়েছি। প্রফিটটা যোগ করলে আমরা পাবো হচ্ছে, এটা লিখবেন হচ্ছে সেলিং প্রাইস। দেখো সুন্দর করে কি লিখবেন? সেলিং প্রাইস। সেলিং প্রাইস হচ্ছে 12,40,000 টাকা। এই সেলিং প্রাইস থেকে যদি আমরা র মেটেরিয়াল ইউজটা মাইনাস করি, অর্থাৎ ওই যে শুরুতে যেটা আমরা পেয়েছিলাম, ঠিক আছে? এখানে আমি বলছিলাম এই অ্যামাউন্ট আমাদের দরকার আছে, এই অ্যামাউন্ট আমাদের দরকার আছে, র মেটেরিয়াল ইউজটা আমাদের দরকার আছে। এটা আমরা কি করবো? এটা মাইনাস করে দিব, ঠিক আছে? র মেটেরিয়াল ইউজটা মাইনাস করে দিলে আমরা কি পাবো? ভ্যালু এডেড পাবো, মূল্য সংযোজন পাবো। 9,15,000 টাকা হচ্ছে মূল্য সংযোজন, ভ্যালু এডেড। এটা আমাদের ক্লোজ হয়ে যাবে এখানেই, ঠিক আছে? এটা ক্লোজ করে দেওয়ার পরে আমরা ভ্যাট নির্ণয় করব, ঠিক আছে? সেটা হচ্ছে অতএব ভ্যাট পেয়েবল সমান সমান ভ্যালু অ্যাডেড ইনটু ট্যাক্স রেট অফ ভ্যাট, ঠিক আছে? ভ্যাট রেট। তাহলে আমরা এই জায়গায় অ্যামাউন্টটা বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার পেয়ে গেছি 1,37,250। আশা করি সবাই বুঝতে পারছো। এটাই তোমাদের বাসার হোমওয়ার্ক থাকবে, এটা সবাই নোট করে ফেলবা, ঠিক আছে? পিডিএফ আমি আপলোড করে দিব, এটা নোট করে ফেলবা সবাই। কার কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। ভাই এই যে কোয়াশিটের মতো লাগতেছে অঙ্কগুলো। আমি তো আগে বলেছি, যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করেছেন তাদের জন্য ইজি হবে, ঠিক আছে? আর যারা উৎপাদন ব্যয় বিবরণী করেছেন তাদের জন্য ইজি হবে। আর উৎপাদন ব্যয় বিবরণী আমরা সবাই ইন্টারমিডিয়েটে করে আসছি। তাহলে আজকের ক্লাস এখানে শেষ, আমরা নেক্সট ক্লাসে 2 নম্বর থেকে শুরু করবো। ওকে।